সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পাঠে আমরা শব্দ গঠন শিখব। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। তাহলে আমরা এখানে 6টা বাক্য লিখেছি। আমরা যদি দেখি 6টা বাক্য, 1 নম্বর হচ্ছে রেল লাইন সমান্তরাল হয়, 2 নম্বর হচ্ছে রেলগাড়ি করে দেশ বিদেশে ঘোরা যায়, 3 হচ্ছে উপহার পেতে সবাই চায়, 4 হচ্ছে পরিশ্রম বিফল হয় না, আর 5 হচ্ছে উড়ন্ত কবিতর দেখতে ভালো লাগে, 6 হচ্ছে মেঘলা দিনে মন ঘরে বসে না। তাহলে এই 6টাকে আমরা বলেছি এক একটা বাক্য। তাহলে বাক্য কি দিয়ে গঠিত হয়েছে? শব্দ দিয়ে। রেল লাইন একটা শব্দ, সমান্তরাল একটা শব্দ, হয় একটা শব্দ, এরকম শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি হয়। আমরা জানি শব্দ পাশাপাশি বসে যদি অর্থ সম্পূর্ণ হয় তখন তার নাম হচ্ছে বাক্য। এখন আমি যে শব্দগুলোর নিচে দাগ দিলাম, রেল লাইন, রেলগাড়ি, দেশ বিদেশ, তারপরে উপহার, বিফল, উড়ন্ত, মেঘলা, এই শব্দগুলো আসলে কিভাবে গঠিত হলো আজকে ক্লাসে আমরা সেই বিষয়টাকেই জানার চেষ্টা করি। এখন দেখো, রেল লাইনে যদি আমরা এটাকে বলা দিই রেল, অর্থ প্রকাশ করে, আবার এটা মুছে ফেলা দিই তা অর্থ প্রকাশ করে লাইন। তাহলে দুইটা জোড়া শব্দ, অর্থাৎ দুইটিরই অর্থ আছে। রেলের অর্থ আছে, গাড়ি অর্থ আছে। এখানে রেলের পরে আমরা অন্য গাড়িও ব্যবহার করতে পারি। তাহলে যে শব্দাংশ ভাঙলে দুইটা সম্পূর্ণ অর্থবোধক শব্দ পাওয়া যায় তার নাম হচ্ছে জোড়া শব্দ। তাহলে রেল একটা জোড়া শব্দ, লাইন, রেল লাইন একটা জোড়া শব্দ। তাহলে এরা দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়ে নতুন একটা অর্থ তৈরি করছে। রেলগাড়িতেও তাই, দুইটা শব্দ মিলে একটা নতুন শব্দ গঠিত হয়েছে। তাহলে এই যে রেল লাইন, রেলগাড়ি, আবার এখানে যদি আমরা এই শব্দটাকে ভাঙি, উপহার, উপ যোগ হার, উপ যোগ হার, যেমন উপহারটা কি হবে? এবার যদি আমরা ভাঙি উপ যোগ হার, এই প্রক্রিয়ায় শব্দটা গঠিত হয়েছে। এই বিফলতায় বি যোগ হ, বিফল। তারপরে হচ্ছে উড়ন্ত শব্দটা কিভাবে গঠিত হলো? উ যোগ অন্ত, উড়ন্ত। তারপরে মেঘলা, মেঘ যোগ লা, এইভাবে শব্দটা গঠিত হয়েছে। আর রেল লাইনে গঠিত হয়েছে কি? রেল যোগ লাইন। দুটি শব্দ, একটা শব্দকে ভাঙলে যদি দুইটি অর্থবোধক শব্দ পাওয়া যায়, যেমন রেল এবং লাইন, এই দুটি মিলে একটা শব্দ হয়েছে, আমরা এই জন্য এই শব্দকে বলেছি হচ্ছে জোড়া শব্দ। তাহলে যে শব্দটা ভাঙলে দুটি অর্থই পাওয়া যায়, সম্পূর্ণ অর্থ পাওয়া যায়, সেই শব্দগুলো হচ্ছে জোড়া শব্দ। এখন এই শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয়, দুটি পৃথক শব্দ মিলে একটা শব্দ তৈরি হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সমাস। দুইটি পৃথক অর্থবোধক শব্দ যদি একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করে তখন তার নাম হচ্ছে কি? সমাস। যেমন রেল, গাড়ি, রেল একটা পৃথক শব্দ, গাড়ি একটা পৃথক শব্দ, একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করছে রেলগাড়ি। এই যে প্রক্রিয়ায় তৈরি হলো তার নাম হচ্ছে কি? সমাস। তাহলে সমাস হচ্ছে শব্দ গঠনে সহায়তা করে। এখন এই একটা শব্দ দেখো, ঘর, জামাই। ঘর একটা পৃথক শব্দ, জামাই একটা পৃথক শব্দ। তাহলে দুইটা একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করলো, তার নাম হচ্ছে ঘর, জামাই। তাহলে এই যে দুটি পৃথক শব্দ যে প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। আমাদের এই অধ্যায়ে আছে যে সমাস গঠিত শব্দ চিহ্নিত করা এবং সমাস দ্বারা শব্দ তৈরি করা। আমাদের এখানে দেখো, ফুল, জগৎ, গোলাপ, গাছ। তাহলে এবার পৃথক পৃথক শব্দ দেওয়া আছে। তাহলে এইগুলো শব্দ দিয়ে আমরা জোড়া শব্দ তৈরি করে একটা নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন ফুল
কি হবে? কার সাথে একটা নতুন শব্দ, ফুলের সাথে কি যুক্ত নতুন শব্দ? গাছ। ফুলের সাথে যদি গাছ যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। ফুল, গাছ। তারপরে গোলাপ, এর সাথে যদি জলটা যোগায় একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। গোলাপ জল, গোলাপ জল। তারপরে জীব, এর সাথে যদি আমি জগৎটা বসাই তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। জীব, জগৎ। তাহলে সমাস হচ্ছে দুটি সম্পূর্ণ পৃথক অর্থবোধক শব্দগুলোকে এক পদে পরিণত করে। আমরা সংজ্ঞাকারে বলতে পারি দুটি পৃথক পদ যখন এক পদে পরিণত হয় যে প্রক্রিয়ায় তার নাম হচ্ছে সমাস। সমাস গঠনে সাহায্য করে। আমরা দেখব যে আমাদের পরবর্তীতে এখানে কাজ থাকবে যে এই বাক্য থেকে সমাসবোধক শব্দ চিহ্নিত করা। এখন এই শব্দটা আমরা তাকাই, উপহার পেতে সবাই চায়। এই শব্দ আমরা কিভাবে ভাঙছি? উপযোগ হার। আমরা লিখছিলাম কি? উপযোগ হার। এখানে হার শব্দটার অর্থ আছে কিন্তু উপর কোনো অর্থ নাই। তাহলে আমরা যদি এই উদাহরণটাকে ভালোভাবে মনোযোগ দিই, উপ বলছে সামনে, পিছনে বলছে হার। তাহলে এই হারটা হচ্ছে কি? অর্থ আছে, কোনো কিছু হারিয়ে দেওয়া, কিন্তু উপর কোনো অর্থ নাই। তাহলে আমরা বলতে পারি একটি অর্থবোধক শব্দ এবং আরেকটি নিরর্থক শব্দ, মানে অর্থবোধক শব্দের পূর্বে যদি নিরর্থক শব্দ খণ্ড বসে তাহলে যে শব্দ গঠিত হয় তার নাম হচ্ছে উপসর্গ সাধিত শব্দ। তাহলে উপসর্গ দিয়ে গঠিত করতে গেলে কি করতে হবে? একটা শব্দ থাকবে হচ্ছে কি অর্থবোধক, আর একটা শব্দ হচ্ছে কি নিরর্থক, যে শব্দ কোনো অর্থ হবে না। যেমন এই একটা শব্দ দেখো, বিফল। এই শব্দটা যদি ভাঙাই বি যোগ ফল, ফলের একটা অর্থ আছে কিন্তু বির কোনো অর্থ নাই। তাহলে একটি অর্থবোধক শব্দের পূর্বে যে শব্দ অংশ যুক্ত হয় তার নাম উপসর্গ। তাহলে শব্দের পূর্বে যা যুক্ত হয় তার নাম হচ্ছে উপসর্গ। উপসর্গ একটার অর্থ থাকবে আর একটার কোনো অর্থ থাকবে না। তাহলে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, এই জন্য বলা হয় উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সে একটা নতুন শব্দ তৈরি করতে পারে। একজন বলতেছে যে আমরা জয়লাভ করেছি, আবার বলতেছে না আজকে আমাদের বিজয় হয়েছে। তাহলে জয়ের পূর্বে কি বসলো? বি বসলো। বি বসা হয়ে গেল হচ্ছে বিজয়। এই বি একটা হচ্ছে উপসর্গ। ঠিক একই কাজটা যদি উল্টা হয়, সামনে বসলে উপসর্গ আর পিছনে বসলে হয় হচ্ছে প্রত্যয়। সামনে বসলে হয় কি উপসর্গ আর পিছনে বসলে হবে হচ্ছে প্রত্যয়। যেমন এই শব্দটা দেখো, উড়ন্ত। শব্দটা কি? উর যোগ অন্ত, উর যোগ অন্ত। উরের অর্থ আছে ওরা, অন্তর কোনো অর্থ নাই। তাহলে যে শব্দের প্রথমটার অর্থ আছে কিন্তু শেষেরটার অর্থ নাই, আর যে শব্দের শেষেরটার অর্থ নাই, তাহলে আমরা বলতে পারি যে একটি অর্থবোধক শব্দের পরে যা বসে তাই হচ্ছে প্রত্যয়। একটি অর্থবোধক শব্দের পরে যা বসে একটা নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে উড়ন্ত একটা প্রত্যয় সাধিত শব্দ। এটা হচ্ছে মেঘ, মেঘ যোগ লা। তাহলে এখানে হচ্ছে মেঘ একটা অর্থ আছে কিন্তু লার কোনো অর্থ নাই। তাহলে এই মেঘলা হচ্ছে কিভাবে জড়িত? প্রত্যয় সাধিত। আমাদের দুইটা কলামে দেওয়া থাকে যে এই শব্দগুলো থেকে উপসর্গ সাধিত শব্দ তৈরি করো, আবার প্রত্যয় সাধিত শব্দ তৈরি করো। ধরলাম এই ছকটা দেওয়া আছে, এই ছকটাই দেওয়া আছে, আমাদের করতে দেওয়া হলো। তাহলে ফল, এর সাথে কি বসালে উপসর্গ বসালে একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে? কেবল ধরা বি ফল, তাহলে বির সাথে ফল বসালে একটা অর্থ তৈরি হয়েছে বিপদ। আবার আ একটা উপসর্গের সাথে যদি জন্ম দিই তাহলে একটা নতুন শব্দ তৈরি হতেছে কি আ জন্ম। তাহলে এবার দিতে পারি আর সাথে বি ফল, আর সাথে জন্ম, আ জন্ম।
তবে সুর সাথে একটা যোগ দিলাম হচ্ছে সুদীর্ঘ। তাহলে এইভাবে আবার কি প্রত্যয় করে দেখো, ফলের সাথে অন্ত যোগ করলে কি হয়? ফলন্ত। তবে যোগের সাথে দীর্ঘই যোগ করলে হবে যোগী। দিনের সাথে ই যোগ করলে হচ্ছে দৈনিক। এই যে শব্দের শেষে যা বসে নতুন শব্দ গঠন করে তার নাম হচ্ছে প্রত্যয়। শব্দের শেষে বলে কি নাম হবে? প্রত্যয়। আর সামনে বসলে নাম হবে উপসর্গ। তাহলে এই শব্দ গঠনে আমাদের 7-এর বইতে হচ্ছে 3 প্রকারের শব্দ গঠন করা বলা হয়েছে। একটা হচ্ছে সমাস সাধিত শব্দ, একটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, আর হচ্ছে কি উপসর্গ সাধিত শব্দ। এবং এই শব্দগুলো আমাদের চিহ্নিত করতে হবে। ধন্যবাদ সবাইকে।